করে আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে। ইট ইজ ট্রু যে আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে, এবং আমি যে দেশ ছেড়ে গেছি সেটা জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী একবার না কয়েকবারের নির্দেশের পরিপ্রেক্ষিতে ফাইনালি না হওয়া পর্যন্ত, বিচার বিভাগ দ্বারা মূল্যায়িত না হওয়া পর্যন্ত আমি আপনি তো বলতে পারি না হু ইজ গিলটি এন্ড হু ইজ নট। শাহিন ভাই, আমি আপনাকে একটু আপনি কি বলেন খুনের কথা, জি বলেন। জি আপনি নজরুল ইসলাম সহ নারায়ণগঞ্জের র্যাবের ক্ষেত্রে আপনি স্পষ্ট বলেছিলেন যে র্যাব এরকম অনেক কাজ করছে, নারায়ণগঞ্জে করছে। জি, সেটি আপনি একটু যদি বলেন যে আপনি এখন বলতে চাচ্ছেন। দেখেন, যখন যখন নারায়ণগঞ্জে 7 মার্ডার হলো, আমি কিন্তু উইদিন 45 মিনিটসের মধ্যে 45 মিনিটের মধ্যে দেশের সর্বোচ্চ জায়গায় আমি এই খবরটা পৌঁছে দিই, কারণ আমার কাছে খবর এসেছিল যে এই ঘটনা র্যাব দ্বারা সংঘটিত হয়েছে, র্যাবের কিছু মানুষ দ্বারা সংঘটিত হয়েছে, এই মেজর আরিফ সহ এরকম যারা আছে। হ্যাঁ, এবং আমি বিষয়টাকে আগের থেকে আজ করছিলাম যে এরকম কিছুটা ঘটনা ঘটতে পারে, বিকজ তারা ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিল। ডিস্ট্র্যাক্ট হয়ে যেহেতু আমি এলাকার মানুষ, আমাকে সবকিছু খবর রাখতে হয়, এবং আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে জানিয়েছিলাম বিষয়টা যে সামথিং ইজ গোয়িং অন, বাট এত বড় দুর্ঘটনা হবে এটা আমি বুঝতে পারিনি। কিন্তু এবং আমি নিজেও চাই যে ভোটের অধিকার হোক। আমি চাই না যে একটা ছাত্র সারা বছর লেখাপড়া করলো, সেও পরীক্ষায় পাশ করলো, আরেকজন পড়ালেখা করলো না, সেও পাশ করলো, এটা আমি চাই না। ওকে, নিহতের সংখ্যা ছিল 100 দিন, মাত্র 100, এবং যা দিয়েছেন উনি সবকটা হলো মিডিয়ার থেকে নেওয়া। আমার হাতে কাগজগুলি আছে এবং এগুলি সব মিডিয়ার থেকে দেওয়া। এবং উনি ওইখানে বলেছেন 100 দিনে নিহতের সংখ্যা ছিল 1200, ধর্ষণের ঘটনা গড়ে প্রতিদিন 4টি, খুনের সংখ্যা গড়ে প্রতিদিন 6 জন। থানার ওসিও নিজের জান বাঁচাতে জিডি করেছিলেন। হ্যাঁ, এখন আমি এই কথা দিয়ে এটা প্রমাণ করতে চাই না যে ওনারা করেছেন দেখে আমাকে করতে হবে, এটা আমি বলতে চাই না। অফকোর্স ইলিয়াস আহমেদ চৌধুরীকে আমি চাই রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু সাহেব বিএনপির কথা এখানে না থাক, আপনি আমাকে বলেন তো যে গত 20 বছরের মধ্যে এরকম কখনো হয়েছে যে আন্তর্জাতিক ভাবে বাংলাদেশকে যারা বাহিনী আছে তাদেরকে এই গুম খুন, তারপরে হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, তাদের জন্য আসলে স্যাংশন দেওয়া হয়েছে, প্রশ্ন তুলেছে, এরকম 20 বছরের মধ্যে এরকম ঘটনা কখনো ঘটেছে? রহমান সাহেব, প্রফেসর কবি চৌধুরী স্যার, মান্নান স্যার, মানে এই ধরনের যারা বিচারপতি কে এম সোহান স্যার, ওনাদেরকে নিয়ে প্রায় 65 জন বুদ্ধিজীবী যারা বুদ্ধি বিক্রি করে খেতেন না, হ্যাঁ, যারা সত্যিকারী বিদ্যুদীপ্ত মানুষ ছিলেন, তাদেরকে নিয়ে নারায়ণগঞ্জে একটি অনুষ্ঠান করেছিলাম জাহানারী ইমামের স্মরণে। তো ওইখানে তোরণগঞ্জে একটা ভবন হওয়ার কথা ছিল আর্টস ফ্যাকাল্টি আমার পিতার নামে, কে এম শামসুল জোহার নামে। তো ওইটা তখন সবাই বলেন, তো জাহানারী ইমামকে আমি ব্যক্তিগতভাবে খুব শ্রদ্ধা করতাম একজন মুক্তিযোদ্ধার মা হিসাবে, এবং আমার মনে হয় ফারুক ভাই শ্রদ্ধা করবেন, যদিও বিএনপির আমলে উনি প্রচন্ড ভাবে নির্যাতিত হয়েছেন ক্যান্সারের রোগী হওয়ার পরেও। তো সেইখানে আমরা ওনার নামে ভবনটা করি, এবং সেই দিন ওই ভবনটা করার পর একটা বিশাল সমাবেশ হয়, ইয়াং জেনারেশনের সমাবেশ। সেই সমাবেশে স্যাররা যারা ছিলেন, যারা তাদেরকে আমরা শ্রদ্ধা করি এবং সারা জীবন করবো, এর মধ্যে আমার মনে আছে কবি চৌধুরী স্যার উনি কেনে দিয়েছিলেন, আমার মামা হাসান ইমাম সাহেব কেনে দিয়েছিলেন, দিয়ে বলেছিলাম এখান থেকে শুরু করো, যেহেতু নারায়ণগঞ্জে আওয়ামী লীগে শুরু হয়েছে, এখান থেকে শুরু করো, আপনি কি চান বলে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে কথা বলো। তখন আমরা বলেছিলাম যারা 30 লক্ষ মানুষের জীবন নিয়েছে, 2 লক্ষ মানুষের সম্মান নিয়েছে, ওই গোলাম আজম গং, শুধুমাত্র এই গোলাম আজম গং কথাটা উচ্চারণ করেছিলাম যে তাদের এই নারায়ণগঞ্জের পবিত্র মাটিতে প্রবেশ নিষিদ্ধ। এই কথা বলার পরিপ্রেক্ষিতে কিন্তু 2001-এর 16 জুনে, এরপর আপনি দেখবেন তার কিছুদিন পরে জামাতের গোলাম আজম 3 জায়গায় ঘুরতে যান, মুন্সিগঞ্জ, নরসিংদী ঢুকতে পারেন নাই। তখন জামাতের মসজিদ শুরা মিটিং করে, মিটিং করার পরে জামাতের আজম সাহেবকে, আপনি আসছেন এবং ফারুক ভাই আসছেন, সেজন্য আমাদের অনেক প্রশ্ন আছে। আপনি যদি একটু সংক্ষেপে বলতেন, আমাদের আসলে প্রশ্নের শুরু শেষ নাই, এত প্রশ্ন আপনার কাছে ফারুক ভাই। জি 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 জি, আমি চেষ্টা করবো যে তাড়াতাড়ি শেষ করতে, কিন্তু আমি যদি সাবজেক্টটা বলতে না পারি তাহলে তার উত্তরটা দিতে পারবো না, তাই না? তো থিং ইজ লাইক দ্যাট। তো যাই হোক, পরে নিজামী সাহেবকে ইয়ে করা হয়, জামাত ইসলামের আমির তৈরি করা হয়, এবং তারপরে আমাকে দলের থেকে জানানো হয়, সরকার প্রধান থেকে প্রধানমন্ত্রী জানান যে আমার উপরে হামলা হবে। আমাকে ঢাকা থেকে বলা হয়, আমি সেটা শুনি নেই, আমি ভেবেছিলাম যে ওরা সামনে থেকে মারবে, তো মুক্তিযুদ্ধের সন্তান তো সামনে থেকে মারলে ফেস করতাম। কিন্তু নারায়ণগঞ্জে 2001-এর 16 জুনে বোমা হামলা হয়, যেখানে 20 জন মানুষ নিহত হয়, এবং আমার এই হাতটা খুলে যায়, বা পাটা অচল হয়ে যায়, আমি পঙ্গু হয়ে যাই।
এবং সেই শক্তি তখন ক্ষমতায় আসে। এবং আপনি শুনে অবাক হবেন, আপনি একজন ম্যাজিস্ট্রেট ছিলেন, আপনি আইনের ছাত্র, আমিও আইনের ছাত্র। এই বোমা হামলা যেটা আমার উপরে ঘটিয়েছিল, এবং যখন জ্ঞান ফেরার পরে আমি একটা কথাই বলেছিলাম যে শেখ হাসিনাকে বাঁচান, তখন বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছিলেন যে আমরা নাকি আমাদের বোমা হামলা নিজেরাই ঘটিয়েছি, কারণ জাতির পিতা কন্যা শেখ হাসিনার পরিবারের নিরাপত্তা আইন পাশ করার জন্য। এবং 16 জুনের এই বোমা হামলার ঘটনা যখন বিএনপি ক্ষমতায় আসে, তখন কিন্তু আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, শুধু আমার উপরে না, আমার বাড়ির বউ, ভাবি, মেয়ে, ছেলে, ভাই, সবার উপরে চাপানো হয়েছিল। আমি খালেদ মহিউদ্দিন সাহেবকে কিছু বলতে চাই। হ্যাঁ, আপনি জার্মানে আছেন, পৃথিবীর একটা সুন্দর দেশে আছেন, আপনার সে দেওয়ার জায়গা আছে। আমি আপনার প্রশ্ন উত্তরটা দেওয়ার আগে আমি আমাদের গর্ব করার কয়েকটা বিষয় বলতে চাই। আজকে এই দেশটা তো আমার, আপনার সবার, ফারুক ভাই সবার, আমাদের দেশে। এখানে আমাদের বাচ্চারা ভবিষ্যতে থাকবে, বড় হবে। দেশের সম্মান যদি বৃদ্ধি পায়, আমাদের সবার সম্মান বৃদ্ধি পাবে। আমরা কোনো খারাপ জিনিসকে আমরা আশা করি না। আমার যে বক্তব্যটা হচ্ছে যে আমাদের বিভিন্ন বাহিনী নিয়ে কথা হচ্ছে, যে খুন নিয়ে কথা হচ্ছে, আমিও বলেছি, আমি বলবো আবার আপনাকে, আপনার সামনেই বলবো। আমি কোনো কিছু গোপন করে কথা বলতে শিখি নেই, কারণ আমি ওইটুকু সাহস আছে। আমি শেখ হাসিনার কর্মী, জাতির পিতার, সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন। বাট আমার তার আগে আপনার মাধ্যমে খালেদ ভাই, আমি কালকে বাঁচবো না জানি না, আপনি একটা ভালো জায়গায় আছেন, জার্মানি একটা টেলিভিশনের সাথে আছেন। আমি আপনার কাছে অ্যাপিল করছি, রিকোয়েস্ট করছি এই বিষয়টা তুলে ধরার জন্য, যে আজকে বাংলাদেশের আমাদের প্রতিরক্ষা বাহিনী, আমাদের সেনাবাহিনী, আমাদের বিমান বাহিনী, আমাদের পুলিশ, আমাদের বিজিবি, আমাদের র্যাবকে নিয়ে কথা বলা হচ্ছে, কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন গত 4-5 দিন আগে বাংলাদেশের আমাদের শান্তি রক্ষা করতে গিয়ে 3 জন সেনাবাহিনীর সদস্য নিহত হয়েছেন। আমি তাদেরকে প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। সৈনিক শরীফ হোসেন, সৈনিক জসিমউদ্দিন, সৈনিক জাহাঙ্গীর আলম, টহল কমান্ডার মেজর আশরাফুল হক সাহেব আহত হয়েছেন। জি, আজকে আপনার কাছে আমার একটা প্রশ্ন না, জাতির, পৃথিবীর, বিশ্বের কাছে প্রশ্ন। শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়, এমন লোকও আছেন যারা শান্তির সাথে জড়িতই না, কিন্তু তারা নোবেল পুরস্কার পান। আমি কোনো ব্যক্তির কথা বলবো না, বাট আমি খালেদ মহিউদ্দিন সাহেবকে বলতে চাই যে এই ভয়েস রেইজ করার জন্য, যে আমার বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর পৃথিবীর শান্তির জন্য, এই বিশ্বের শান্তির জন্য আমার গর্ব, আমার বাহিনী 139 জন মানুষ জীবন দিয়েছে। 139 জন মানুষ। আমার মনে হয় যে শাহিন ভাই, আপনার বক্তব্য এই অনুষ্ঠানের মধ্যে পরিষ্কার, এবং কেউ এটা নিয়ে আসলে দ্বিধা করবে না। কিন্তু আমরা যদি আজকে না আমাকে যদি বলতে না দেন, আমি আর বলবোই না। জি, আমাকে কথা বলতে দেন। ইট ইজ মাই ফিলিংস, এটা আমার দেশপ্রেম, এটা আমার ভালোবাসা দেশের প্রতি। এবং ইনজুর্ড হয়েছে 237 জন। এইখানে আমি যেটা বলতে চাই, আমি, আপনি, ফারুক ভাই, কিংবা আমরা সকলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কেন বলতে পারবো না যে আমার প্রতিরক্ষা বাহিনীকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হোক? কেন বলতে পারবো? শান্তির জন্য আমি আশা করি যে এই বিষয়ে আপনি কথা বলবেন। আন্তর্জাতিক সংস্থা গুম খুন নিয়ে কথা বলে, গুমের হিসেবে দেখা যায় গেল সবচেয়ে বেশি গুম জিয়াউর রহমানের আমলে, তারপর থেকেই তো চলছে। আমরা যখন তালিকা চাইলাম 76 জনের নাম দেওয়া হলো। এর মধ্যে এমনও আছে আরেকজনকে শায়েস্তা করতে মাকে লুকিয়ে রেখেছে, কেউ বোনকে লুকিয়ে রেখেছে। আবার দেখা গেছে একজন ঢাকা থেকে চলে গেলে, আপনার সমস্ত দর্শক তো শুনে নেই, তাই না? তো ভারতে পলাতক আছেন। এটা কেমন করে হয়? এমনও হয়েছে যে তালিকায় নাম আছে কিন্তু লুকিয়ে আছে যুক্তরাষ্ট্রে, সেই বিষয়গুলো আমরা তাদের সামনে তুলে ধরেছি। সো বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবকে তো পাওয়া গেল ভারতে। আপনি লক্ষ্য করে দেখেন, যেমন আমার বন্ধু সহযোদ্ধা ইলিয়াস আলীকে নিয়ে এখনো কথা হচ্ছে। আমার কাছে রেকর্ড আছে যে মির্জা আব্বাস সাহেব বলেছিলেন তখন যে ইলিয়াস আলীর সাথে বিএনপির তৎকালীন অর্থমন্ত্রী, মরহুম অর্থমন্ত্রী, আল্লাহকে বেহেশত নসিব করুক, সাইফুর রহমান সাহেবের অন্তর্দ্বন্দ্ব আছে। এটা একটি অন্তর্দ্বন্দ্বের শিকার। এই যে কথাগুলি আছে, সো কোন জিনিস যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তারা আমাকে তখন ভুল বুঝেছিলেন, কিন্তু 48 ঘন্টা পার হতে যখন তদন্ত করে দেখলেন যে আমার কথা সত্য, তার পরিণতিতে কিন্তু সাবজেক্ট এইটা যে খুন হয়েছে এটা সত্য। এইটার চেয়েও বড় সত্য হচ্ছে এত বড় উচ্চ পদস্থধারীরা
এখনো কিন্তু জেলখানায় আছেন এবং অনেকের যাবজ্জীবন হয়েছে, অনেকের ফাঁসি হয়েছে। শামীম ভাই, আপনাকে শুধু খুন অপরাধ হবে, কিন্তু বিচার হবে কিনা সেটি দেখার বিষয়। শামীম ভাই, আপনাকে প্রশ্নটি করে রাখি, আমি ফারুক ভাইকে শুনিয়ে এসে আপনাকে শুনবো। প্রশ্নটি হচ্ছে যে আপনি নারায়ণগঞ্জের 7 মার্ডারের ক্ষেত্রে যেরকম ভয়েস রেজ করেছিলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা যারা ওইখানে নারায়ণগঞ্জে ছিলেন তাদের সবার বিরুদ্ধে এরকম কোন সিচুয়েশন আর এই গত 4-5 বছর হয়েছে কিনা যে আপনি ভয়েস রেজ করতে পারতেন? আমরা আপনার কনসেন্সের কাছে সেই প্রশ্নটি রাখলাম। চোখে দেখবো এবং যেটা বুঝবো সত্য, আমরা সেটাকেই বিশ্বাস করবো এবং সেটাকে বিশ্বাস করা উচিত। আমি আপনাকে একটা জিনিস স্পেসিফিক্যালি বলতে চাই খুব পরিষ্কার ভাবে, আমি একজন হিউম্যান বিং হিসাবে আমি কোনো ধরনের হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না এবং করা উচিত, তাহলে আমি মানুষ হিসেবেই গণ্য হবে না। এখানে একটা লিস্ট আছে আমার কাছে, বিশাল লিস্ট। আমাদের আইবি রহমান, এস.এম. কিবরিয়া, আসাদুল্লাহ মাস্টার, মমতাজ ভাই, গোপাল কৃষ্ণ মুহুরী, অধ্যাপক হুমায়ুন আজাদ, অধ্যাপক ইউনুস, এরকম দেশ বরেণ্য ব্যক্তিদের নামের লিস্ট আছে আমার কাছে এখানে প্রচুর। যেমনি এবং ইভেনচুয়ালি ফারুক ভাইদের সময় ব্রিটিশ হাই কমিশনার যখন শাহজালাল বাবার মাজারে গেছিলেন, ওনার উপরে বোম ব্লাস্ট হয়েছিল, ওখানে কিন্তু মানুষ মারা গেছিল। আপনি কিন্তু বিএনপির আমল থেকে আসতেই পারতেছেন না, আপনি বিএনপির আমলেই থাকতেছেন। আপনি এই আমলে আসেন যে আমলের মধ্যে জাতিসংঘ হচ্ছে বাংলাদেশের 4 জন বাহিনী প্রধানকে আসলে স্যাংশন দিয়েছে। জাতিসংঘ প্রত্যেকবার বলছে এটার কথা, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি বলছে, বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া সবাই বলছে। পলিটিক্স কিন্তু এখন নিজের দেশে হয় না, এই পলিটিক্স কিন্তু এখন একটা গ্লোবাল পলিটিক্স। এখন যে যেভাবে খেলে, কেন বাংলাদেশে রোহিঙ্গা ঢুকে, কেন বাংলাদেশের বর্ডারে আজকে বোম পড়ছে, এখানে অনেকে নীরব, আমরা সরব, কেন অনেকে নীরব, অনেকে সরব কেন, এই বিষয়গুলি কিন্তু দেখার বিষয়। ওই লিস্টের মধ্যে তো 3 জন ভারতের বিচ্ছিন্নবাদীর নাম ছিল যারা এখন প্রকাশ্যে ভারতের আমি 2টা জিনিস স্পেসিফিকলি জানতে চাই যে গতকাল দেখেন, আমি কিন্তু র্যাব যখন গঠন হয়েছে যে এরা অনেক ভালো কাজ করেছে, এদের দ্বারা অনেক সব শ্রেণী পেশার মানুষের মধ্যে ভালো খারাপ আছে। যেমন আমাদের নারায়ণগঞ্জে নজরুল ইসলাম সুইট, একটা ছেলে জেলখানায় ছিল, কালো পতাকা দেখিয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী বেগম ম্যাডাম খালেদা জিয়াকে, এই অপরাধে জেলখানা নিয়েছে। জেলখানায় ডান্ডা বেরিয়ে পড়া অবস্থায়, সে ডান্ডা বেরিয়ে পড়া অবস্থায় তাকে জেলখানা থেকে বেরিয়ে নিয়ে গেছিল, ও সহ সেলিম সহ 4 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। আমার মনে হয় সাহেব আপনার বক্তব্য আমরা শুনেছি, আমরা আবার আসছি। তারা জেলে আছে, কিন্তু আমাদের যারা জীবন দিল পৃথিবী শান্তির জন্য, স্যাংশন দিয়েছে, ওয়েলকাম। আমরা ভুল করে থাকলে আমরা শাস্তি পাবো। খাবার দাওয়াত দিচ্ছেন, এটা দাওয়াত দিচ্ছেন। আমি যদি প্রশ্ন করি, আমার চোখের সামনে যখন নারায়ণগঞ্জে একটা পরিবার আগুন দিয়ে বাসে পুড়িয়ে মেরে ফেলা হলো, আমার চোখের সামনে নারায়ণগঞ্জের যাত্রাবাড়িতে বাসে শুয়েছিল ড্রাইভার আর কন্ট্রাক্টর, তাকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হলো। ওস্তাদকে মাথা দিয়ে যে কন্ট্রাক্টর পুড়িয়ে মারা, 85 জন মানুষকে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো। এটার নাম রাজনীতি। আর তাদের বিচার হলো না কেন? যারা আগুন সন্ত্রাস করলো এই দেশে, যারা পুলিশকে পুড়িয়ে মারলো, সাংবাদিককে পুড়িয়ে মারলো, জজ করে বোম মারলো এবং বিভিন্ন স্কুল সেন্টার উড়িয়ে দিল। আমি এই সরকারের কাছে প্রশ্ন করতে চাই, এই সরকার ন্যায় বিচার কেন করছে না? আমি একটু প্রথমত কারা আগুন দিয়েছে সেই বিষয়টি আসলে পুলিশ তার চার্জশিট বা তার যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে দাখিল করতে পেরেছে কিনা জানি না, কিন্তু অজ্ঞাতনামা যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বা যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তারা বেশিরভাগই বিএনপির নেতা বা কর্মী, এবং তাদের মধ্যে থেকে বিএনপির অনেক নেতা কর্মী আছেন যাদের হাতে একটি বোমা নিয়ে তারা বোমা মারছেন, সেটি ভাবনাটাও একটু কষ্টকল্পনা। পায়ের তলায় মাটি বলতে যদি আমি এটা বুঝি, কয়েকদিন আগে কিন্তু নারায়ণগঞ্জে এরকম একটা ঘটনা ঘটেছে। প্রথম আলোতে 3 কলাম 4 কলাম ছবি ছাপা হয়েছে যে সই করে গুলি করে মানুষ মারা হচ্ছে বিবির পোশাক পরে একটি আন্দোলনের ক্ষেত্রে। আপনার মনে থাকবে নারায়ণগঞ্জের একটি ছেলে, তার নাম শাওন, যাকে পরে বলা হয়েছিল যে সে তো